2013 সালের পর থেকে তৎকালীন সরকার এই মামলাটির কোনো তদন্ত কার্য তারা পরিচালনা করেননি। হেফাজতে ইসলামের পক্ষ থেকে বহু চেষ্টা করা সত্ত্বেও তৎকালীন সরকারের সময় এই হত্যাকাণ্ডের কোনো তদন্ত বা বিচার তারা পাননি। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যখন পুনর্গঠন হলো 24 গণ আন্দোলনের পর, তখন আজকের যিনি বাদী আমার ডান পাশে বসা আছেন, তিনি একটি লিখিত অভিযোগ এই ট্রাইব্যুনালে দাখিল করেন। সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে অত্র ট্রাইব্যুনালের যে তদন্ত সংস্থা এই ঘটনাটাকে অত্যন্ত গুরুত্বের সাথে বিবেচনা করে সেটির তদন্ত কার্যে বিশেষভাবে মনোনিবেশ করে এবং আমি এই ট্রাইব্যুনালের দায়িত্বভার গ্রহণ করার পর চিফ প্রসিকিউটর হিসেবে আমি শাপলা চত্বর এই হত্যাকাণ্ডের এই ঘটনাটিকে অত্যন্ত গুরুত্বের সাথে দ্রুত ইনভেস্টিগেশন শেষ করে বিচারের সম্মুখীন করার জন্য আমি একটি বিশেষ গুরুত্ব আরোপ করি। আমার কাছে মনে হয়েছে যে আলেম ওলামাদের দেশ বাংলাদেশ, যে এতগুলো আলেম ওলামাদেরকে শিশু বাচ্চা সহ নির্বিচারে সেই ভয়ালো রাতে নির্বিচারে গুলি করে যে তাদেরকে হত্যা করে আহত করে, এই নারকীয় হত্যাযজ্ঞের একটি সুষ্ঠু তদন্ত এবং বিচার হওয়া প্রয়োজন। এবং এই যে জেনোসাইড, এটি বাংলাদেশের ইতিহাসে এরকম বর্বরোচিত হত্যাকাণ্ড, এরকম বর্বরোচিত আক্রমণ এটি এর আগে কখনো ঘটেছে বলে আমার জানা নেই। সেই কারণে আজকে একটি ইসলামিক গোষ্ঠী অথবা একটি ইসলামিক গ্রুপকে তাদেরকে ডেস্ট্রয় করে দেওয়ার জন্যে, নির্মূল করে দেওয়ার জন্যে তৎকালীন সরকার কিছু ব্লগার অ্যাক্টিভিস্ট অথবা কিছু লেফটিস্ট, যাদেরকে আমরা নাস্তিক বলে সম্বোধন করতে পারি, এই জাতীয় কিছু মানুষ দ্বারা প্রভাবিত হয়ে হেফাজতে ইসলামের মতো একটি সংগঠনকে নির্মূল করার জন্য সরকার অত্যন্ত পরিকল্পিতভাবে তাদের উপরে সেই দিন এই নারকীয় আক্রমণ এবং হত্যাযজ্ঞ সংগঠিত করে। ঢাকা শহরের 3টি গেটে তারা প্রটেস্ট করবার জন্য এসেছিল, কিন্তু সেখানে দুপুরবেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে কয়েকজন হেফাজতের কর্মীকে তারা হত্যা করল। হত্যা করার পরে তারা যখন বলল যে এটার প্রতিবাদ স্বরূপ আবার যখন শাপলা চত্বরে তারা জমায়েত হবেন, তখন এরই মধ্যে শেখ হাসিনা এবং তার যে মন্ত্রী পরিষদের সদস্যবৃন্দ তারা বৈঠক করলেন, একত্রে বসে মিটিং করলেন এবং কিভাবে হেফাজতকে সেখানে বৈঠক করতে না দেওয়া যায় সেই জন্য তারা ওখানে বসে তারা পরিকল্পনা করলেন, কনস্পিরেসি করলেন। এবং শুধু কনস্পিরেসি না, তখন একটি পুলিশের একটি সংস্থায়, এটা আমরা পরবর্তীতে আপনারা দেখবেন, সেখানে বসে কিছু কিছু পুলিশ তাদেরকে ওখানে স্ট্যান্ড বাই রাখা হলো যে কোনো মুহূর্তে আক্রমণ করার জন্য। এগুলো সমস্ত কিছু মেটিকুলাস ডিজাইনে প্ল্যানে সরকার প্রধানের প্ল্যান অনুযায়ী হচ্ছিল এবং তারই ধারাবাহিকতা কিন্তু হেফাজতের নেতৃবৃন্দ তখনও বুঝতে পারেনি যে মধ্যরাতে তাদের উপরে এইভাবে নৃশংসভাবে অ্যাটাক করা হবে এটা। এবং অনেকেই কিন্তু জিকির আশকান করতেছিলেন, অনেকেই ঘুমিয়ে পড়েছিলেন, শিশু বাচ্চাগুলো ছিল। কিন্তু হেফাজতের নেতৃবৃন্দরা এই যে তারা যে মেটিকুলাসলি তারা যে এরকম পূর্ব পরিকল্পনা মাফিক যে সরকারের বাহিনী তাদের উপর আক্রমণ করবে তারা বুঝতে পারেনি। তো সেই কারণে একেবারেই নিরীহ জনগোষ্ঠীর উপরে বা এরকম তাদের উপরে অতর্কিত চতুর্পাশ দিয়ে একদম পরিকল্পনা মাফিক তাদের উপর আক্রমণটা করা হয় এবং সেখানে সাউন্ড গ্রেনেড বিভিন্ন রকমের লেথাল উইপেন ব্যবহার করে গুলি করা, সেগুলি তখন তারা একত্রেই শুরু করে এবং সেখানে অন দ্য স্পট 32 জন মারা যায় এবং বহু লোক হতাহত হয়। তারা কিন্তু কোনো রকম প্রাণ বাঁচিয়ে তারা চলে যায়। অনেকে আমরা এটা তখনকার সোশ্যাল মিডিয়া বা মেইন স্ট্রিম মিডিয়াতে আমরা পেয়েছিলাম যে অনেকে হয়তো বিভিন্ন সময় মৃত্যুবরণ করেছে, কিন্তু আমরা তাদের ওই সন্ধানটা আমরা পাইনি। যেটা আজকে মাননীয় ট্রাইব্যুনাল নিজেও বলেছেন, আপনারা শুনেছেন, যে অনেক শিশু বাচ্চা যারা এসছিল, এতিম শিশু বাচ্চা এসছিল, তারাও কিন্তু হত্যার ঘটনায় তারা শিকার হয়েছিলেন, কিন্তু আসলে আমাদের ইনভেস্টিগেশন আমরা এতটা পাইনি তাদের। কিন্তু হতাহতের ঘটনা ঘটেছে
অনেকে আসে পরবর্তীতে এসে হ্যাঁ, তো পরবর্তীতে তারা ভীত সন্ত্রস্ত হয়ে তাদের নিজের কেয়ার ফোকাস করতে চায়নি, তারা এই তদন্ত বিচারের মধ্যে আর নিজেকে সম্পৃক্ত করতে চায়নি, তারা হয়তো এখনো ভীত সন্ত্রস্ত। সেই কারণে তবে আমরা আমাদের ইনভেস্টিগেশনে আমরা যতটুকু পেয়েছি, যা সত্যতা পেয়েছি, এবং সেই আমাদের ইনভেস্টিগেশনটা হচ্ছে তৎকালীন পত্রপত্রিকা, সোশ্যাল মিডিয়া, বিভিন্ন রকমের ফুটেজ, বিভিন্ন রকম পুস্তক, এবং যেগুলো একেবারে অথেন্টিক প্রমাণ যেগুলো আমাদের, সেগুলোর ভিত্তিতে আমরা 41 জনকে শনাক্ত করেছি, এবং আমাদের যে ভিকটিমগুলো, যে এই ভিকটিমদেরকে আমরা শনাক্ত করেছি। হয়তো ভিকটিমের সংখ্যা আরো বেশি থাকতে পারে, কিন্তু আমরা যেহেতু পাইনি, আমরা তাদেরকে আনতে পারিনি। যতটুকু আমরা পেয়েছি ততটুকু আমরা এনেছি। এখানে একটি বিচারের ক্ষেত্রে অন্যতম দিক হচ্ছে ওয়াইড স্প্রেডের জায়গাটি এই মামলায় আপনি কিভাবে এই মামলার মধ্যে শুনেন, ওয়াইড স্প্রেড এবং সিস্টেমেটিকটা কিন্তু অন দ্য স্পার অফ দ্য মোমেন্ট হয়। এই মামলার ক্ষেত্রে মূল বিষয়বস্তু হচ্ছে জেনোসাইড। জেনোসাইড করবার জন্য আপনার কোনো ওয়াইড স্প্রেড বা সিস্টেমেটিক লাগবে না। জেনোসাইড তো জেনোসাইড একটা সেপারেট অফেন্স। আর আপনি যেটা বলছেন ওয়াইড স্প্রেড গভর্নমেন্টের পরিকল্পনাটা সাবসিকুয়েন্ট ইভেন্ট দিয়ে বোঝা যাবে যে এটা সিস্টেমেটিক বা ওয়াইড স্প্রেড ছিল। কারণ আমি আপনাকে বলেছি যে তাদের যে পরিকল্পনাটা, সেই পরিকল্পনাটা কিভাবে আপনি দেখেন, যে তারা হেফাজতের মানুষকে যখন চট্টগ্রামে পেয়েছে ওখানে হত্যা করেছে, হেফাজতের মানুষকে যখন নারায়ণগঞ্জে পাচ্ছে ওখানে হত্যা করছে, হেফাজতের মানুষকে দিনের বেলা হত্যা করছে, রাতের বেলা মধ্যরাতে 32 জনকে হত্যা করছে। আপনি কি এটাকে ওয়াইড স্প্রেড বলবেন না? এটা সিস্টেমেটিক বলবেন না? অর্থ হচ্ছে তাদের দে হ্যাড এ টার্গেট, যে ওই টার্গেট অনুযায়ী হেফাজতকে যেখানে পাওয়া যাবে ওখানে হত্যা করবে। এইটাই ছিল সিস্টেমেটিক এবং ওয়াইড স্প্রেড। মোরসো এইটা ছিল সবচেয়ে বড় জিনিস, হচ্ছে এটা জেনোসাইড। কারণ একত্রে এতগুলো মানুষকে আপনি নির্বিচারে সিভিলিয়ান পপুলেশনের উপরে আপনি অ্যাটাক করতেছেন, লেথাল উইপন ইউজ করতেছেন, সাউন্ড গ্রেনেড ব্যবহার করতেছেন, যারা প্রত্যেকে নিরীহ আলেমুলা মানুষ। তারা তো অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে আসে নাই, তারা নিরস্ত্র অবস্থায় এসছে, তাদের উপরে আপনি আক্রমণ করতেছেন, এবং এতগুলো মানুষকে একসঙ্গে হত্যাকাণ্ড করে তারা বিকৃত রিপোর্ট প্রচার করছেন। দ্যাট ইজ জেনোসাইড। এইটা আমি আপনাকে বলি, আপনি যে প্রশ্নটা করেছেন যে আওয়ামী লীগ সংগঠন হিসেবে এর মধ্যে দায় আসবে কিনা, আমরা ইনভেস্টিগেশন করছি। ইতিমধ্যে শাপলা চত্বরের এই জেনোসাইডটাকে মানে রাজনৈতিক সংগঠন হিসেবে, অপরাধ হিসেবেও কিন্তু আমরা অন্তর্ভুক্ত করি, আমরা ইনভেস্টিগেশন করছি। আপনি সেকশন 3C সেখানে দেখবেন, সেকশন 3 রোমান 2C সেখানে জেনোসাইডটা আছে। তাহলে মামলাটা কি জেনোসাইডে করেছে নাকি? আমরা পলিটিক্যাল পারসিকিউশন, অ্যাটাক এগেইনস্ট সিভিলিয়ান পপুলেশন এবং জেনোসাইড, এই সবগুলো অভিযোগ আমরা নিয়ে আসছি। মেইনলি আমাদের অভিযোগ হচ্ছে এটা যে জেনোসাইড।